নমস্কার বন্ধুরা, ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পৃথিবীতে আজ অবধি ঘটে যাওয়া বিপ্লবগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলা, সবচেয়ে আলোচিত এবং অনন্য সাধারণ বিপ্লবের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনগুলির এক নির্মোহ ধারা বিবরণী। এই ধারা বিবরণীর লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জন রিড। এই বইয়ের ভূমিকায় লেনিন লিখেছিলেন, প্রলেতারীয় বিপ্লব ও প্রলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাকে তাঁর সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রিডের বইটি নিঃসন্দেহেই এ সমস্যার সমাধানে সাহায্য করবে। একই ভূমিকায় ক্রুপস্কায়া লিখছেন, জন রিডের কৃতিত্বের কারণ এই যে তিনি উদাসীন দর্শক মাত্র নন, মনে প্রাণে তিনি একজন বিপ্লবী কমিউনিস্ট, যিনি ঘটনাগুলির মর্মার্থ, মহাসংগ্রামের মর্মার্থ বোঝেন। জন রিড নিজে এই রচনাটি সম্পর্কে বলেছেন, বইটি হল ঘনীভূত ইতিহাসের একটা অনুচ্ছেদ, যে ইতিহাসকে আমি যতটুকু দেখেছি। বইটি আর কিছুই নয়, নভেম্বর বিপ্লবের একটা বিশদ বিবরণ, যখন শ্রমিক ও সৈনিকদের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করে সোভিয়েতগুলির হাতে তা অর্পণ করে। বন্ধুরা, জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন এর এই ধারাবাহিক পাঠ কিছুতেই বইটি পড়বার বিকল্প নয়। এই পাঠের উদ্দেশ্য শ্রোতার মনে বইটিকে পড়ে দেখবার আগ্রহ সৃষ্টি করা। গৌরচন্দ্রিকা এই পর্যন্তই। শুরু হচ্ছে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন। কর্নিলভ হাঙ্গামার সঙ্গে যোগসাজশের অভিযোগে ডন কসাকদের আতামান কালেদিনকে সাময়িক সরকার বরখাস্ত করে। কালেদিন পদত্যাগ করতে সোজাসুজি অস্বীকার করেন এবং 3টি বিপুল কসাক বাহিনীতে পরিবেষ্টিত হয়ে ঘাঁটি গাড়েন নভোচেরকাস্কে। সেখানে তিনি ষড়যন্ত্র পাকাতে থাকেন ও আক্রমণের হুমকি দেন। এতই তাঁর শক্তি যে সরকার তাঁর অবাধ্যতা দেখেও না দেখার ভান করতে বাধ্য হয়। শুধু তাই নয়, কসাক সৈন্যবাহিনীগুলির ইউনিয়ন পরিষদকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে সরকার বাধ্য হয় এবং সোভিয়েতগুলির সদ্য গঠিত কসাক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করে। অক্টোবরের প্রথমার্ধে কসাকদের একটি প্রতিনিধি দল কেরেন্সকির সঙ্গে দেখা করে উদ্ধতভাবে দাবি করে যে কালেদিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে হবে। সোভিয়েতের দাবি মেনে নেওয়ার জন্য তারা ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রীকে। কেরেন্সকি কালেদিনকে অবাধে ছেড়ে রাখার কথা দেন এবং শোনা যায় নাকি মন্তব্য করেন, সোভিয়েত নেতাদের চোখে আমি একজন স্বৈরপ্রভু ও জালিম, আর সাময়িক সরকারের কথা যদি ধরি তাহলে বলবো এ সরকার সোভিয়েতগুলির মুখাপেক্ষিত নয়ই, সোভিয়েতগুলো যে আদৌ টিকে আছে সেটাই বরং তার কাছে আক্ষেপের কথা। একই সময়ে আরেকটি কসাক প্রতিনিধি দল যায় ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে এবং সদর্পেই নিজেদের স্বাধীন কসাক জনগণের প্রতিনিধি বলে ঘোষণা করে। ডন এলাকায় কসাক প্রজাতন্ত্রের মতো একটা ব্যাপার গড়ে উঠেছিল। কুবান নিজেকে ঘোষণা করল এক স্বাধীন কসাক রাষ্ট্র বলে। সশস্ত্র কসাকেরা ডন তীরের রস্তভ এবং ইয়াকাতেরিনোস্লাভের সোভিয়েতকে বিধ্বস্ত করে ও খারকভে কয়লা খনি মজুর ট্রেড ইউনিয়নের সদর দপ্তরে হানা দেয়। কসাক আন্দোলন তার সমস্ত অভিব্যক্তিতেই হয়ে দাঁড়ায় সমাজতন্ত্র বিরোধী এবং সামরিকতাবাদী। এর নেতারা সবাই ছিল অভিজাত ও বড় বড় জমিদার, যেমন কালেদিন, কর্নিলভ, সর্ব জেনারেল দুতভ, কারাউলভ, বাদিরজি, আর তাদের পেছনে ছিল মস্কোর প্রতিপত্তিশালী ব্যবসায়ী ও ব্যাংকারদের সমর্থন। পুরনো রাশিয়া দ্রুত ভেঙে পড়ছিল। ইউক্রেনে, ফিনল্যান্ডে, পোল্যান্ডে, বেলারুশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন প্রবল ও স্পর্ধিত হয়ে উঠল।
বিত্তবান শ্রেণীগুলির কর্তৃত্বে স্থানীয় সরকারগুলি পেত্রোগ্রাদের আদেশ মানতে অস্বীকার করে স্বায়ত্ত শাসন দাবি করল। হেলসিংফোর্সে ফিনল্যান্ডের সিনেট সাময়িক সরকারের কাছ থেকে ঋণ গ্রহণে আপত্তি জানালো। ফিনল্যান্ডকে স্বায়ত্তশাসিত রাষ্ট্র বলে ঘোষণা করে সেখান থেকে রুশ সৈন্যের অপসারণ দাবি করল। কিয়েভের বুর্জোয়া রাদা ইউক্রেনের সীমারেখা প্রায় উড়াল পর্যন্ত বাড়িয়ে তুলে দক্ষিণ রাশিয়ার সমস্ত সমৃদ্ধ কৃষি এলাকা অন্তর্ভুক্ত করে নিল ও একটি জাতীয় সৈন্য বাহিনী গঠন করতে শুরু করল। রাদার প্রধানমন্ত্রী ভেন্নিচেঙ্কো এমন ইঙ্গিত দিলেন যে তাঁরা জার্মানির সঙ্গে আলাদাভাবে শান্তি চুক্তি করবেন। নিরুপায় সাময়িক সরকারের কিছুই করবার রইল না। সাইজেরিয়া ও ককেশাস নিজেদের আলাদা সংবিধান সভা দাবি করল এবং এই সমস্ত প্রদেশেই স্থানীয় শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের সোভিয়েতগুলি ও কর্তৃপক্ষের মধ্যে একটা তীব্র সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল। দিনের পর দিন ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠল অবস্থা। হাজারে হাজারে সৈন্য ফ্রন্ট ছেড়ে বিপুল লক্ষ্যহীন তরঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করলো সারা দেশে। তাম্বভ ও তোভের গুবেরনিয়ার চাষিরা জমি পাবার আশায় জলাঞ্জলি দিয়ে সরকারের দমন ব্যবস্থায় উত্তক্ত হয়ে জমিদারদের কুঠি পুড়িয়ে খুন জখম শুরু করে দিল। মস্কো, ওদেসা আর দন এলাকার কয়লা খনিগুলো বিক্ষুব্ধ হয়ে উঠল বিপুল সব ধর্মঘট আর লকআউটে। অচল হয়ে পড়েছিল পরিবহন, ফৌজ উপস্থিত ছিল, বড় বড় শহরে রুটি ছিল না। গণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল পার্টির মধ্যে দ্বন্দ্বে ক্ষতবিক্ষত সরকার কিছুই করতে পারল না। বাধ্য হয়ে যদি কিছু করত সেটা অনিবার্যই হতো বিত্তবান শ্রেণীদের স্বার্থেই। কৃষকদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ধর্মঘট ভাঙার জন্য পাঠানো হলো কসাকদের। তাসখন্দে সরকারি কর্তৃপক্ষ সেখানকার সোভিয়েতটিকে দমন করল। পেত্রোগ্রাদে দেশের বিধ্বস্ত অর্থনৈতিক জীবন পুনর্গঠনের জন্য যে অর্থনৈতিক পরিষদ গঠিত হয়েছিল তা পুঁজি ও শ্রমের টানাপোড়েনে অচল হয়ে উঠল। কেরেন্সকি সেটি ভেঙে দিলেন। সাবেকি আমলের সমরকর্তারা কাদেতদের সমর্থনে দাবি করল ফৌজে ও নৌবহরে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রদ্ধাভাজন নৌমন্ত্রী অ্যাডমিরাল ভার্দারেভস্কি আর যুদ্ধমন্ত্রী জেনারেল ভেরখভস্কি বৃথাই দাবি করলেন যে সৈনিক ও নাবিক কমিটিগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে একটি নতুন স্বেচ্ছাধীন গণতান্ত্রিক শৃঙ্খলাই কেবল ফৌজ ও নৌবহরকে বাঁচাতে পারে। তাদের সুপারিশে কেউ কান দিল না। জনগণের ক্রোধ প্ররোচিত করে তোলার জন্য প্রতিক্রিয়াশীলেরা যেন বদ্ধপরিকর হয়ে উঠল। কর্নিলভের মামলা এগিয়ে আসছিল। বুর্জোয়া সংবাদপত্র ক্রমেই প্রকাশ্যে তাঁর পক্ষ নিতে লাগল। মহান রুশ দেশপ্রেমিক বলে তাকে অভিহিত করল। বুর্টসেভের পত্রিকা ওবসচে দেলো বা সবাকার কাজ কর্নিলভ, কালেদিন ও কেরেন্সকির সম্মিলিত একনায়কত্বের আহ্বান জানালো। প্রজাতন্ত্র পরিষদের সাংবাদিক গ্যালারিতে একদিন বুর্টসেভের সঙ্গে আমার আলাপ। বেঁটে কুঁজো একটা লোক, মুখখানা কুঁচকে এসেছে, মোটা চশমার পেছনে ক্ষীণ দৃষ্টি, দুটি চোখ, এলোমেলো চুল, দাড়িতে পাক ধরেছে। বললেন, এই বলে রাখছি হে ছোকরা, রাশিয়ার দরকার একটা শক্ত লোকের। বিপ্লবের ভাবনা ছেড়ে দিয়ে এখন জার্মানদের দিকে মন দিতে হবে। কর্নিলভকে হারিয়ে দেওয়া একটা বোকামি, আর বোকাদের পেছনে আছে জার্মান দালাল। কর্নিলভের জেতা উচিত ছিল। চরম দক্ষিণে প্রায় অনাবরণ রাজতন্ত্রীদের মুখপত্র পুরিশকেভিচের নারোদনি ত্রিবুন বা জনমঞ্চ, নভয়া রুশ বা নয়া রাশিয়া এবং জিভয়ে স্লোভো বা তাজা কথা খোলাখুলি বিপ্লবী গণতন্ত্র উচ্ছেদের প্রচার চালাত। 23শে অক্টোবর রিগা উপসাগরে একটি জার্মান স্কোয়াড্রনের সঙ্গে নৌযুদ্ধ হয়। পেত্রোগ্রাদ বিপন্ন এই অজুহাতে সাময়িক সরকার রাজধানী পরিত্যাগ করে যাবার এক পরিকল্পনা নেয়। ঠিক হয়, প্রথমে যাবে বড় বড় গোলাবারুদ কারখানা, সারা রাশিয়ায় তা দূরে দূরে ছড়িয়ে দেওয়া হবে। তারপর সরকার নিজেই উঠে যাবে মস্কোয়। সঙ্গে সঙ্গেই বলশেভিকরা প্রচার করতে লাগলো যে বিপ্লবকে দুর্বল করার জন্য সরকার লাল রাজধানীকে ছেড়ে দিচ্ছে। রিগা বেচে দেওয়া হয়েছে জার্মানদের কাছে
এবার বেইমানি করা হচ্ছে পেত্রোগ্রাদের প্রতি। ওদিকে উল্লাস জাগল বুর্জোয়া সংবাদপত্রে। কাদেত পত্রিকা রেচ বা বাণী বলল, মস্কোয় সরকার তার কাজ চালাতে পারবে শান্তিতে, নৈরাজ্যবাদীদের পক্ষ থেকে ব্যাঘাত সইতে হবে না। কাদেত পার্টির দক্ষিণপন্থী অংশের নেতা রদজিয়াঙ্কো উত্তর রশিই বা রুশ প্রভাত পত্রিকায় ঘোষণা করলেন যে জার্মানরা পেত্রোগ্রাদ দখল করলে সেটা একটা আশীর্বাদই হবে, কেননা তাতে সোভিয়েতগুলো চূর্ণ হবে এবং বিপ্লবী বল্টিক নৌবহরের হাত থেকে বাঁচা যাবে। পেত্রোগ্রাদ বিপন্ন। তিনি লেখেন, আমি মনে মনে বলি পেত্রোগ্রাদকে ভগবানই দেখবেন। বলা হয় পেত্রোগ্রাদ গেলে কেন্দ্রীয় বৈপ্লবিক সংগঠনগুলো ধ্বংস হবে। আমি জবাব দেব যে এই সব সংগঠন ধ্বংস পেলেই আমি খুশি, কেননা এগুলো রাশিয়ায় বিপর্যয় ছাড়া আর কিছুই ঘটাবে না। পেত্রোগ্রাদ দখল হলে বল্টিক নৌবহরও চূর্ণ হবে, কিন্তু তাতে আফসোসের কারণ নেই। অধিকাংশ যুদ্ধ জাহাজই একেবারে অধঃপাতে গেছে। গণপ্রতিবাদের প্রচণ্ড ঝড়ে পেত্রোগ্রাদ পরিত্যাগের পরিকল্পনা ভেস্তে যায়। ইতিমধ্যে বিদ্যুৎ বিদ্ধ বজ্রগর্ভ মেঘের মতো সোভিয়েত কংগ্রেস ঘনিয়ে উঠল সারা রাশিয়ায়। শুধু সরকার নয়, সমস্ত নরমপন্থী সমাজতন্ত্রীই ছিল তার বিরুদ্ধে। ফৌজ ও নৌবহরের কেন্দ্রীয় কমিটি, কিছু কিছু ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, কৃষক সোভিয়েত এবং সর্বোপরি খোদ ইৎসেইকা এ সভা বন্ধ করার জন্য চেষ্টার ত্রুটি করেনি। ইজভেস্তিয়া এবং গালো সলদাতা বা সৈনিক কণ্ঠ এই দুটি সংবাদপত্রকে পেত্রোগ্রাদ সোভিয়েত প্রতিষ্ঠা করলেও তখন তারা ইৎসেইকার দখলে। কংগ্রেসের বিরুদ্ধে তারা প্রচণ্ড আক্রমণ চালালো। সমানে চলল সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টির দেলো নারোদা বা জনস্বার্থ এবং ভলিয়া নারোদা বা জনমর্জি সংবাদপত্রগুলির সমবেত গোলাবর্ষণ। প্রতিনিধিরা ছুটল সারা দেশে। স্থানীয় সোভিয়েতগুলির কমিটি এবং ফৌজ কমিটিগুলির কাছে তার বার্তায় নির্দেশ গেল, কংগ্রেসের নির্বাচন হয় বন্ধ, নয় বিলম্বিত করতে হবে। শুরু হলো কংগ্রেসের বিরুদ্ধে ফলাও সব সিদ্ধান্ত। সংবিধান সভা বসবার ঠিক আগেই এমন একটা সভা ডাকা গণতন্ত্রের বিরোধী বলে ঘোষিত হলো। প্রতিবাদ করল ফ্রন্টের প্রতিনিধিরা। জেমস্তাভ ইউনিয়ন, কৃষক সমিতি, কসাক ফৌজ সমিতি, অফিসার ইউনিয়ন, গেওর্গি বাহাদুররা, মৃত্যু ব্যাটালিয়ন, রুশ প্রজাতন্ত্রের পরিষদে ঐকতান ধিক্কার উঠল। মার্চের রুশ বিপ্লব যে সমস্ত সংস্থা গড়ে তুলেছিল তা একযোগে কংগ্রেস বন্ধের জন্য সক্রিয় হয়ে উঠল। অন্যদিকে ছিল প্রলেতারিয়েতের, মজুর, সাধারণ সৈন্য, গরিব কৃষকদের নিরাকার অভিপ্রায়। বহু স্থানীয় সোভিয়েতই ইতিমধ্যে বলশেভিক হয়ে উঠেছিল। তাছাড়া ছিল শিল্প শ্রমিকদের সংগঠন, কলকারখানা কমিটিগুলি এবং ছিল অভ্যুত্থানী ফৌজি ও নৌবহর সংগঠন। কোনো কোনো জায়গায় নিয়মিত সোভিয়েত প্রতিনিধি নির্বাচনে বাধা পেয়ে লোকে নিজেদেরই কোনো একজনকে বাছাই করে পেত্রোগ্রাদে পাঠায়। কোথাও কোথাও আবার তারা সাবেকি পথরোধী কমিটিগুলোকে চূর্ণ করে নতুন কমিটি করে তোলে। এই কয় মাস ধরে বিপ্লবী আগুনের ওপর তলায় যে গাদ আস্তে আস্তে শক্ত হয়ে উঠছিল তা ফেটে পড়ল ফুঁসে ওঠা অন্তর্বিদ্রোহের তরঙ্গে। সারা রুশ সোভিয়েত কংগ্রেস বসা সম্ভব ছিল কেবল এক স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের জোয়ারেই। দিনের পর দিন বলশেভিক বক্তারা ব্যারাকে ব্যারাকে, কারখানায় কারখানায় গৃহযুদ্ধের এই সরকারকে ধিক্কার দিয়ে অভিযান চালালো। প্রচণ্ড বোঝাই এক স্টিম ট্র্যামে কাদার সমুদ্র ভেঙে মেড়মেড়ে কারখানা আর মস্ত মস্ত গির্জার মাঝখানে একবার ওবুকভ কারখানায় যাই আমরা। স্লিসেলবুর্গ প্রসপেক্টের কাছে এটি একটি সরকারি সামরিক কারখানা। সভা হলো এক মস্ত অসমাপ্ত দালানের নেড়া দেয়ালের মাঝখানে। কালচে পোশাকের 10,000 নরনারী জমা হয়েছে এক লাল কাপড়ে ঢাকা মাচার চারপাশে। কাঠ আর ইটের গাদার ওপরে স্তূপ বেঁধেছে লোকে। ছায়া ছায়া থামগুলোর উপরে উঠে উৎকীর্ণ হয়ে আছে বজ্রকণ্ঠ মানুষ। মেড়মেড়ে থমথমে আকাশ ফেটে মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্য। জানলার কঙ্কালগুলোর ভেতর দিয়ে লালচে রোদের বন্যা বইয়ে আলো করে তুলছে এক রাশ সাধারণ মানুষের উত্তোলিত মুখ। বক্তৃতা দিচ্ছিলেন লুনাচার্স্কি। পাতলা চেহারা, ছাত্রের মতো দেখতে,
মুখখানা শিল্পীর মতো সংবেদনশীল। বলছিলেন কেন ক্ষমতা নিতে হবে সোভিয়েতকে। বিপ্লবের শত্রুরা ইচ্ছে করেই ধ্বংস করছে দেশকে, ধ্বংস করছে ফৌজকে, নতুন এক কর্নিলভের জন্য সুযোগ করে দিচ্ছে। শত্রুদের বিরুদ্ধে এছাড়া বিপ্লবকে বাঁচাবার আর কোনো উপায় নেই। রোমানিয়ান ফ্রন্টের একটি সৈন্য, রোগা, হন্যে, হিংস্রতার চেহারা, চিৎকার করে বলল, কমরেড, ফ্রন্টে আমরা না খেয়ে মরছি, শীতে জমে যাচ্ছি, মরছি আমরা বিনা কারণে। আমেরিকান কমরেডদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমেরিকা এই কথা গিয়ে বলুন যে রুশিরা না মরা পর্যন্ত তাদের বিপ্লবকে বাঁচিয়ে রাখবে। দুনিয়ার জনগণ যতদিন না উঠে দাঁড়াচ্ছে আর আমাদের সাহায্যে আসছে ততদিন প্রাণপণে আমরা কেল্লা রুখবো। মার্কিন মজুরদের গিয়ে বলুন উঠে দাঁড়াক, তারা সামাজিক বিপ্লবের জন্য লড়াই করুক। তারপর এলো পেট্রভস্কি, শীর্ণ, ধীর কণ্ঠ, নির্মম। কথা ঢের হয়েছে, এবার কাজের সময়। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু সেটা মেনে নিয়েই চলতে হবে আমাদের। না খাইয়ে শীতে জমিয়ে ওরা মারতে চাইছে আমাদের, ওরা আমাদের উস্কাতে চাইছে। কিন্তু ওরা জেনে রাখুক, যত খুশি ওরা এগুতে পারে, কিন্তু প্রলেতারিয়েতের সংগঠনের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের আবর্জনার মতো ঝেঁটিয়ে দূর করব। হঠাৎ প্রসারিত হয়ে উঠল বলশেভিক সংবাদপত্র। রাবোচি পুত বা শ্রমিকের পথ এবং সলদাত বা সৈনিক, এই দুটি পার্টি পত্রিকা ছাড়াও কৃষকদের জন্য নতুন একটা কাগজ দেরেভনস্কায়া বেদনোতা বা গাঁয়ের গরিব দৈনিক প্রকাশিত হতে থাকলো 5 লক্ষ সংখ্যায়। 17 অক্টোবর বেরুলো রাবোচি ই সলদাত বা শ্রমিক ও সৈনিক। সম্পাদকীয় প্রবন্ধে দেয়া হলো বলশেভিক বক্তব্যের সারার্থ। চতুর্থ বছরের যুদ্ধাভিযানের অর্থ সৈন্যবাহিনী ও দেশের ধ্বংস। পেত্রোগ্রাদের নিরাপত্তা বিপন্ন, লোকের দুর্ভাগ্যে উল্লাস করছে প্রতি বিপ্লবীরা। মরিয়া হয়ে উঠে কৃষকেরা প্রকাশ্যে বিদ্রোহ করছে। জমিদার ও সরকারি কর্তৃপক্ষ তাদের খুন করছে পিটুনি বাহিনী পাঠিয়ে। কলকারখানা ও খনি বন্ধ হয়ে যাচ্ছে। শিয়রে তাদের অনশন। বুর্জোয়ারা এবং তাদের জেনারেলরা একটা জো হুকুম শৃঙ্খলা ফেরাতে চাইছে সৈন্যবাহিনীতে। বুর্জোয়াদের সমর্থন নিয়ে কর্নিলভ পন্থীরা সংবিধান সভা ভেঙে দেবার জন্য প্রকাশ্যেই তৈরি হচ্ছে। কেরেন্সকি সরকার জনবিরোধী, দেশকে তা ধ্বংস করবে। এই পত্রিকা জনগণের জন্য ও জনগণের পত্রিকা, গরিব শ্রেণীগুলির, শ্রমিকদের, সৈনিকদের, কৃষকদের পত্রিকা। জনগণকে বাঁচানো যায় কেবল বিপ্লবের পূর্ণতা ঘটিয়ে, আর সেজন্য পুরো ক্ষমতা চাই সোভিয়েতের হাতে। পত্রিকাটি আরো দাবি করে, রাজধানীতে ও মফস্বলে সর্বত্রই সমস্ত ক্ষমতা চাই সোভিয়েতগুলির হাতে। অবিলম্বে সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতি, সমস্ত জাতির মধ্যে অকপট শান্তি। বিনা ক্ষতিপূরণে জমিদারিগুলি দিতে হবে কৃষকদের। শিল্প উৎপাদনের ওপর শ্রমিক নিয়ন্ত্রণ, সত্যিকারের সাচ্চা ভাবে নির্বাচিত সংবিধান সভা। সারা দুনিয়ায় যারা জার্মান দালাল বলে এত সুবিদিত, সেই বলশেভিকদের এই মুখপত্রটি থেকে একটি অনুচ্ছেদ তুলে দিলে মন্দ হবে না। অনুচ্ছেদটি হলো, লক্ষ লক্ষ নিহতের রক্তমাখা জার্মান কাইজার তাঁর সৈন্যবাহিনী চালাতে চান পেত্রোগ্রাদের বিরুদ্ধে। যে জার্মান শ্রমিক, সৈনিক ও কৃষকেরা আমাদের মতোই শান্তি চান, তাদের আমরা ডাক দিয়ে বলি, এই অভিশপ্ত যুদ্ধের বিরুদ্ধে উঠে দাঁড়ান। সেটা করা সম্ভব কেবল এক বিপ্লবী সরকারের পক্ষে, যা সত্যি করেই রাশিয়ার শ্রমিক, সৈনিক ও কৃষকদের হয়ে কথা বলবে। কূটনীতিকদের উপেক্ষা করে সরাসরি আবেদন জানাবে জার্মান সৈন্যদের কাছে। জার্মান ভাষায় ছাপা প্রচারপত্রে জার্মান ট্রেঞ্চ ছেয়ে ফেলবে। আমাদের বৈমানিকেরা সেই সব ঘোষণাপত্র ছড়িয়ে দেবে সারা জার্মানিতে। অন্যদিকে প্রজাতন্ত্র পরিষদে দুই পক্ষের মধ্যে ফারাক দিনের পর দিন গভীর হয়ে চলল। বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিদের পক্ষ থেকে কারোলিন বললেন, বিত্তধর শ্রেণীরা রাশিয়াকে মিত্রশক্তির রণরথে বেঁধে দেবার জন্য ব্যবহার করতে চাইছে রাষ্ট্রের বিপ্লবী যন্ত্রটাকে। বিপ্লবী পার্টিরা এ নীতির একান্ত বিরোধী। জনসমাজতন্ত্রীদের প্রতিনিধিত্ব করে বৃদ্ধ নিকোলাই চাইকোভস্কি কৃষকদের জমি দেবার বিরুদ্ধতা করে কাদেতদের পক্ষ নিলেন। অবিলম্বে সৈন্যবাহিনীতে আমাদের কড়া শৃঙ্খলা দরকার। যুদ্ধের গোড়া থেকে আমি এই দাবি করতে কখনো ক্ষান্ত হইনি যে যুদ্ধের সময় সামাজিক অর্থনৈতিক সংস্কার ঘটাতে যাওয়া অপরাধ। সে অপরাধ আমরা করেছি। যদিও এসব সংস্কারের বিরোধী আমি নই, কেননা আমি সমাজতন্ত্রী। বাম থেকে চিৎকার উঠল, বেঈমান,
আর প্রচণ্ড করতালি উঠল ডান থেকে। কাদেতদের পক্ষ থেকে আজেমভ ঘোষণা করলেন যে কিসের জন্য লড়াই হচ্ছে সেটা সৈন্যবাহিনীকে বলবার দরকারই পড়ে না, কেননা প্রত্যেক সৈনিকের বোঝা উচিত যে রুশ ভূখণ্ড থেকে শত্রুকে বিতাড়িত করাই তার প্রাথমিক কর্তব্য। কেরেন্সকি নিজেই দুবার উঠে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের জন্য আবেগ ভরা আবেদন জানালেন। একবার তো বক্তৃতা শেষে কেঁদেই ফেললেন। লোকসভার কিন্তু কোনো ভাবান্তর হলো না, বরং ব্যঙ্গ মন্তব্যে বাধাই দিল তাঁকে।